আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া। আশা করি সঙ্গেই থাকবেন। আজকের ব্লগটা আমি সকালবেলা থেকেই শুরু করলাম। তো প্রথমেই হলো ঘরদোরগুলো গুছায় নিই। আমার এটা অভ্যাস যে ঘুম থেকে উঠেই আগে বিছনা খেতা গুছায়, তারপরে ঘরদোর ঝাড়ু দিয়ে বাসি কাজকামগুলো সেরে নিই। আর যতক্ষণ বাসি কাজকাম না সারি ততক্ষণ আমার মনে হয় যে কত কাজ আমার মাথায় বোঝা হয়ে আছে। এখন ছেলে মেয়ে কেউ নাই, সবাই স্কুলে গেছে। আর আপনার ভাইয়া হলো ডিউটিতে গেছে। ডিউটি হবে না, ঈদের পরের থেকে ডিউটি হচ্ছে না। যাই কিন্তু চলে আসে, আবার এক আধ দিন হঠাৎ ডিউটি হয়। কাজকাম নাকি কম, এই জন্য আর কি ডিউটিও কম হচ্ছে। তো কুরবানি ঈদ পর্যন্তই নাকি এরকম হবে। তো এভাবে বসে থাকলে তো সমস্যা। মানে কামাই না করলে তো সংসারে সমস্যাই হবে বলেন। এটা আমার সংসারে হোক আর আপনাদের সংসারে হোক, সবার সংসারেই কামাই টাকার প্রয়োজন। টাকা কামাই থাকলে সুখের সংসার, সংসারে কোনো অভাব থাকবে না, ঝড়গাঝাটি থাকবে না, সুখ শান্তি থাকবে, তাই না? যা ইচ্ছা হবে সেটাই পূরণ করতে পারবো। আর টাকা না থাকলে তো কত রকমের সংসারে অশান্তি, দুঃখ, কষ্ট, যা ইচ্ছা তাই কেনা যায় না, খাওয়া যায় না, পরা যায় না, সব দিক দিয়েই সমস্যা। তো এখন আল্লাহ ভরসা, আল্লাহ ছাড়া তো কেউ কিছু করতে পারে না। আল্লাহ, উপরের আল্লাহ যেভাবে চলায় সংসার সেভাবেই চলবে। যে হালেই দিন কাটায় সে হালেই কাটতে হবে। আল্লাহ ভরসা, সব কিছু আল্লাহর উপরেই ভরসা রাখতে হয়। আমার ক্ষমতা নাই যে আমি সংসার চলাবো, ওই আল্লাহই চলাইবে সব। তো যাই হোক, সকালবেলা এই যে তাড়াহুড়া করে সব কাজকামগুলো সারতেছি। এইগুলো ভেজা কাপড় চোপড়, এইগুলা হলো বারান্দার দড়িতে রাখা হয়েছে। এইগুলা গ্রিলের এদিক দিয়েই রোদ আছে, বাহিরে আর দেবই না, কারণ এখন গরমের দিন, যেখানে সেখানে ফেলে রাখলেই পোশাক আশাক কিন্তু শুকায় যায়। তো কিছুটা শুকাইছে, কিছুটা ভেজা আছে হালকা। আমি গ্রিলের ওই দিক দিয়েই রোদে দিচ্ছি। এখন এই যে রোদ উঠছে না, এখন আমার এই গ্রিলে অনেক সুন্দর রোদ থাকে, প্রায় 10টা-11টা পর্যন্ত রোদ থাকে। পরে আস্তে আস্তে রোদে শ্যামা পড়ে যায়। তো এদিক দিয়েই দিয়ে যায়, আর ছাদে উঠতে ইচ্ছে করছে না। তো আজকে খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু রোদ দেখলে আমার আগেই অটোমেটিক কাজকামের প্রতি আর মন বসে না। রোদ দেখলে আমি অসুস্থ হয়ে যাই। তো এখন হলো সকালবেলা রান্না হবে না, আজকে খাবার আছে ফ্রিজে। আর এখন খাবার মতো কেউ নাই, একেবারে 12টা পর্যন্ত খাবার মতো কেউ থাকবে না, কারণ তাহিদ সামিরা স্কুলে থাকে, আপনার ভাইয়া বাইরে থেকে নাস্তা করে আসে। তো আমি শুধু খাই না, সকালবেলা নাস্তাও করি না, কিছুই করি না, এভাবেই থাকি। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই যে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব, এটা করতে পারি না। ধরেন 9টা, 9:30, 10টা বাজলে তারপরে একটা খাবার প্রতি আগ্রহ আসে, একটু খিদা লাগে, তখন আমরা খাবারটা খাই। তো খাওয়ার আছে, এখনও রান্নাবাড়া করি নাই। আমরা ওই খাবারটাই ফ্রিজ থেকে বের করে একটু পরে সবাই খেয়ে নিব। বাচ্চারাও স্কুল থেকে আসবে, আসার পরে খেয়ে নিব। তো বারান্দাটা আমি প্রতিদিন কিন্তু 2 বারান্দা আর 3টা বেডরুম, রান্নাঘর, ডাইনিং রুম সব মুছি প্রতিদিন। এখন এই যে ঝাড়ু দিয়ে রেখে দিব, আর দুপুরে রান্নার শেষে মুছে ফেলবো। আর এখন যেহেতু 2-1 দিন হলো হালকা পাতলা বৃষ্টি হয়েছে, একটু ধুলা টুলাগুলো টাইট হয়ে আছে, একটু ধুলাও কম হচ্ছে। আজ 2 দিন একবার ঝাড়ু দিলেই যথেষ্ট,
ওটা ঘর মুছে ফেললে মানে চকচকা হয়ে যায়, আর পায়ের নিচে বালু কিচকিচ করে না। এভাবে ধুলাবালিগুলো যদি আটকায় থাকে না, তাহলে আর অত ধুলা হয় না। যখনই বৃষ্টি টিষ্টি হয় না, আগলা ধুলা একেবারে এসে ঘর দ্বার ভর্তি হয়ে যায়, জিনিসপাতি একেবারে সাদা হয়ে যায়। প্রতিদিন আমাদের খুব মোছামুছি করতে হয় আসলে। তো আমি এখন সকালবেলায় সব ঝাড়ঝাঁটা দিয়ে রাখছি, দুপুরবেলা রান্না শেষে খালি ঘরটা মুছলেই হবে। তো আমি হলো নিজেই কাজ করছি, স্ট্যান্ডের সাহায্যে আমি ভিডিও করছি। আসলে অনেক সময় অনেক রকমের দেখা যায়, ভিডিও অন্ধকার হয়, কোনো জায়গায় পরিষ্কার হয়। আসলে একা একা তো আমি সেভাবে দেখতে পারি না, এই জন্য আর কি। তারপরে সকালবেলা জানলা দরজা খুলে দিলে চারিদিক থেকে একটা রোদের আসে। কোনো সময় দেখা যাচ্ছে জানালা দিয়ে রোদ আসলে পরে ভিডিওটাও কেমন যেন একটা ঝাপসা ঘোলা ঘোলা আসে আর কি, রোদের ওই আলোটাতে। তো যাই হোক, আপনাদের জন্য এই যে আমি এত কষ্ট করে ব্লগ বানাই নিজেই, আপনাদের জন্যও বানাই, আমার প্রয়োজনের জন্যও বানাই। আমি ভিডিও দিলে পরে আমার ইনকাম হয় এবং আপনারাও দেখেন, আপনাদের কাছেও ভালো লাগে, তাহলে দুইজনাদের জন্যই এরকম হচ্ছে। আপনাদের জন্যও আমি বানাচ্ছি, আমার জন্যও আমি বানাচ্ছি। তো আপনার ভাইয়া কিন্তু ডিউটির থেকে ঘুরে আসছে, প্রতিদিন এভাবে যায়, সকালবেলা 6টায় উঠে ডিউটিতে যায়, যাওয়ার পরে ওখান থেকে চলে আসে, যখনই ডিউটি থাকে না তখনই চলে আসে। তো আসার পরে আমাদের বাড়িতে মানে কলে আর মোটরে একদম পানি উঠছে না, আমার না সবারই। এখন এই যে টানের দিন তো পানি একদম কলে থাকছে না, মোটরেও পানি উঠছে না। আজ 2-3 দিন ধরে আমাদের পানির খুব কষ্ট হয়েছে, একবার মোটর সারছে, একবার কল সারছে, মানে ঠিকভাবে পানি উঠছে না। তো আজকে আমাদের আবার কলের সব কি বাকেট আরও কি লাগে না, ওইগুলো নতুন কিনে এনে লাগানো হচ্ছে, দেখা যাক এখন কি হয়। তো সকালবেলা হাঁসগুলাকে বের করছি, খাবার দিতে পারিনি, তো এখন ছেড়ে দিয়ে যাই, এখনও খাবার মাখায়নি, ওদের খাবার মাখায় দিতে হবে। আর তাহিদের হাঁসগুলা একজনা কিনতে আসছিল, আমি যখনই বলছি যে হাঁস বিক্রি করে দিব, আর এত তাহিদ কাঁদছে, পরে আর বিক্রি করিনি। আসলে সেই ছোটোর থেকে বড় করছি, আসলে ফোনে তো একটু ছোটোই দেখা যায়, বাস্তবে একটু বড়ই আছে। বলছে ডিম পারবে, আমি বেচবো না, কিন্তু ও ডিম খায় না, তারপরও বেচতে চায় না। আর এই হাঁসগুলো এমন একটা অভ্যাস হয়ে গেছে, একেবারে রুমের ভিতরে চলে যায়, রুমের ভিতরে যায়, বাথরুম করে, ওটা পরিষ্কার করতে কত অসুবিধা হয় বলেন, ঘৃণা করে। আপনার ভাইয়াও রাগ করে, যেরকম ফ্লোরে এসে বা পায়খানা করে, এগুলা বেচে দিবা সব। তো এখন এই যে বাহিরে একটু দেখে শুনে রাখি, আর কয়টা দিন গেলে একটু খাবার মতো হলে পরে তাহিদকে জবাই করে খাওয়াই দিব আর বিক্রি করে দিব, রাখবো না। হাঁস একটু নেস্টিক হয়, মানে পানি টানি থাকলে দেখা যাচ্ছে যে পুকুরে থাকলেও সমস্যা হয় না। আমাদের এদিকে তো পানি নাই, সব সময় এরকম শুকনার পরে থাকে, ওরা খাওয়ার জন্য খুব লাগাই, পাড়াপাড়ি লাগাই, ডিস্টার্ব করে, বারবার খাওয়ার দিই, তাতেও হয় না। তো এখন হলো আমি বাহিরে ঝাড়ুটা দিয়ে নিই, বাহিরে খালি মানে কি আর বলবো, আমরা গ্রামের মানুষ, আমাদের সবাই কম বেশি হাঁস মুরগি ছাগল গরু এগুলো পালি। তো শুধু আমার এই জায়গায় না, সব জায়গাতেই নোংরা, এই হাঁস মুরগি গরু ছাগল এইগুলা সব বাথরুম করে না, এইগুলাতে অনেক নোংরা হয়। আর তারপরে যে ইট পাড়া, মাটির পরে বাথরুম করলে দেখা যায় যে ওইগুলা মিশে যায়, আর এই পাকার পরে নোংরা করলে একেবারে মনে হয় যে তাকায় থাকে। আর ওইগুলা ছোট বাচ্চারা এদিক দিয়ে ঘোরাঘুরি করে, এই জন্য আর কি সব সময় ঝাঁটা হাতে করেই থাকতে হয়, ঝাড়ু দিতেই হয়। আর বাড়ির সামনেটা পরিষ্কার করে রাখলে না, ওটা ভালো দেখা যায়। আগে একরকম ছিল, একবার ঝাড় দিলাম তারপরে যা হয় হতো। এখন আবার বাড়ির সামনেটা একটু এই যে পাকা টাকা করে একটু পরিবেশটা ভালো করা হয়েছে, তো এই বাড়ির সামনেটা ঝাড়ু না দিলে একেবারে দেখতে বিশ্রী দেখা যায়। তারপরে চারিদিকে গাছালি মানে অভাব নাই, এই পাতা পুঁতি এটা সেটা পড়তেই থাকে, আমি ঝাড়ু দিতেই থাকি, নোংরা হতেই থাকে, কি আর বলবো।
আমি যাচ্ছি এখন তাহিদের স্কুলে। প্রথম সাময়িক পরীক্ষা হইল, তো সেই পরীক্ষার খাতা দেখাবে। আজকে রুটিন করে দিছে যে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত খাতা দেখানো হবে। তো এখন কেমন পরীক্ষা দিছে যাই দেখি, কেমন নাম্বার করছে পরীক্ষায়, কেমন রেজাল্ট করছে। আর ওর পড়াশোনা তো বেশি একটা ভালো হয় না, ওর মানে পড়ার প্রতি কোনো মন নাই। তারপরেও পরীক্ষা কি জিনিস বোঝে না। আর যেই সময়টা পরীক্ষা গেছে সেই সময়টা আমি বাড়িতে ছিলাম না, হাসপাতালে ছিলাম। ও যে কী পরীক্ষা দিয়েছে সেটা আল্লাহই জানে, আর ওই জানে। তো এখন দেখি যায় কি অবস্থা। আর স্কুল টিচাররা বলছে যে বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি। এই এত শব্দ করছাও কে? বন্ধ করো। হচ্ছে স্কুলে লাগবে, কি করবে আমি জানি না। তাহিদ এসে বলছে যে আম্মু তোমার আর আব্বুর আইডি কার্ডের ফটোকপি লাগবে, আর আমার জন্ম নিবন্ধনের একটা ফটোকপি লাগবে। তো এইগুলা নিয়েই যাচ্ছি। এখন যাওয়ার পরে বুঝতে পারবো যে এগুলা কি করবে, কি করার জন্য নিচ্ছে টিচাররা। তো ঠিক আছে, যাই। এখন 9টা বাজে, যাই ঘুরে আসি, তারপরে এসে আবার বাড়িতে কাজ কাম আছে, রান্না বাড়া করার আছে। এখনই যাই ঘুরে আসি। রোদের জন্য তো বের হতে ইচ্ছে করছে না, তারপরে যেতেই হবে। বেশ কয়েকদিন স্কুলে আমি যাইনি, প্রায় 10-15 দিনের মতো স্কুলে আমি যাইনি। তাহিদের কোনো খোঁজ খবর নিতে পারছি না, কেমন পড়াশোনা করছে। তো যাই ঘুরে আসি। তুমি যাবে? আমি একাই গেলাম, তোমার যার দরকার নাই, বাড়িতে থাকো। আমি স্কুল থেকে চলে আসছি। আসার পরে একটু ফ্যানের নিচে বসলাম, এত গরম ধরছিল। তারপরে রেজাল্টের খাতা দেখে আরও বেশি গরম ধরে গেছে। আসলে কি আর বলবো, ছেলের দোষ দিয়েও লাভ নাই, আবার নিজেদের দোষ দিয়েও লাভ নাই। যখন তাহিদকে সরকারি স্কুলে মানে ভর্তি করছিলাম, কোচিং করছিলাম, সেই সময় করোনা আসছিল। তো সেই সময় মনে হয় 2 মাস কোচিং করছিল, মানে শিশুতে কোচিং করাইছিল। করার পরে ওই 2 মাসেই যতটুকু অক্ষর শিখছে, তারপরের থেকে করোনার জন্য স্কুল বন্ধ থেকে 1 পড়ছে। 1-এ মানে মাঝে সাঝে হঠাৎ একদিন স্কুলে গেছে, বন্ধই থাকছে সব সময়। তো একদিনে 2 দিনে মানে যেটুকু শিখাইছে ওইটুকু মানে শিখতে পারেনি, ওর মাথার ভিতরে যায়নি। তারপরে আমরা বাড়িতে একটু একটু শিখাইছি, ওই কোনো মতো শিখছে। শেখার পরে ওইটা 1 বছর ওভাবেই গেছে। তারপরে 2-তে উঠাই দিছে টিচাররা। আমি ম্যাডামকে বলছি যে ম্যাডাম 2-এ উঠা দিয়েন না, আপনারা 1-এ রাখেন। বলছে বাচ্চারা তো বড় হয়ে যাচ্ছে, এভাবেই পড়াশোনা শিখতে হবে এখন। তারপরে 2-তে তুলে দিয়েছে, ক্লাস 2। তারপরে 2 ওরকম মানে মাসে 1 দিন 2 দিন ক্লাস হতো, বন্ধই থাকতো, করোনার জন্য ছুটি থাকতো। এভাবে করতে করতে মানে পড়া না শিখতেই আবার ক্লাস 3-তে তুলে দিছে। তারপরে দেখলাম যে না, এখানে হবে না, ও কিচ্ছু পারে না, ওর নিজের বানানটাও পড়তে পারে না ক্লাস 2-তে পড়ে। আমরা পড়াই তাও শিখে না। এখন তারপরে আমি হলো স্কুল চেঞ্জ করলাম, সরকারি স্কুল থেকে ওকে আমি হলো ইয়েতে ভর্তি করলাম, স্বর্ণকলিতে ভর্তি করলাম, যে এখনও সময় আছে, দেখা যাক। তারপরে আমি ওখানে নিয়ে যাই, ক্লাস 3-তে ভর্তি করছি। তো এখন হলো মোটামুটি অক্ষর চিনছে, বানান একটু একটু পারে। তারপরে হলো আপনার পরীক্ষা কি জিনিস বুঝতো না, একটু বুঝছে। তো এই ক্লাস 3-তে ভর্তি করার পরে প্রথম সময় পরীক্ষা হয়েছে। তো পরীক্ষার সময়তে আমিও বাড়িতে ছিলাম না, বাবুকে নিয়ে হাসপাতালে ছিলাম। তো সেই সময় মানে আমাকে দেখেই ভয় পায় একটু পড়ে। আর আমি যত নাই, বাড়িতে একা একা 2 ভাই বোন মারামারি করছে, ঠিকভাবে পড়িও নাই। পরীক্ষা দিছে, একদম পারিনি, মানে যতটুকুই লিখছে তার থেকে মানে অর্ধেকের বেশি ভুল, বানান ভুল। মানে লিখছে ঠিকই, কিন্তু বানানটা সঠিক লেখেনি, বানান ভুল। ওই ভুল টুল লেখে মানে নাম্বারটা একদম কম পাইছে।
তো ওর বিষয়গুলো ম্যাডামরাও জানে, ম্যাডামরাও মানে বলছে যে বাচ্চা 1-এ পড়ি নাই, 2-তে পড়ি নাই, সে বাচ্চা 3-র বই কীভাবে সম্পূর্ণভাবে পারবে। ওর পিছে এভাবেই সময় দিতে হবে 1 বছর, তারপরে 4-এ উঠলে দেখা যাবে যে কেমন পড়াশোনার আগ্রহ আছে, কেমন পারবে। তো একেবারেই খারাপ করছে, 100-র ভিতরে 100 নাম্বার একটা তো পাইনি, শুধু একটা ইংলিশে 50 পাইছে, তাছাড়া বাংলা, অঙ্ক, আপনার সমাজ বিজ্ঞান সব করা 40, 30, 28, 20 এরকম। একেবারেই ভালো করেনি, খারাপ করছে। তো দেখা যাক এভাবেই কত দূর যায়, কেমন শিখে। এখন কিচ্ছু করার নাই, বাচ্চাকে তো আর মেরে ফেলা দিয়ে লেখাপড়া শেখানো যায় না, ওকে বোঝাইতে হবে, ধৈর্য ধরায় পড়াইতে হবে। তো দুপুরে রান্না বাড়া, এই যে আজকে রান্না হচ্ছে মসুরের ডাল দিয়ে সাজনা রান্না করব। এটা প্রেসারে আমি সিজ দিয়ে দিছি, এবার তেলে দিচ্ছি। আর আলু ডিম সিদ্ধ করছি, ওটা আজকে আলু ডিম রান্না হবে, দেশি মুরগির ডিম আর আলু দিয়ে রান্না হবে। অনেক দিন আসলে আমাদের আলুর তরকারিটা খাওয়া হয়নি, আর আমরা খুব কমই খাওয়া হয়। ডিমের তরকারি আমাদের খুব কম খাওয়া হয়, ডিম আমাদের বেশি একটা পছন্দর না, কেই খাইতে চায় না। মানে হঠাৎ রান্না করলে খাই, কিন্তু 2 দিন পর পর যদি রান্না করি না, ওই ডিমটা আর খাইতে চায় না। অনেক দিন পর পর আমাদের বাড়িতে ডিমের তরকারি হয়। তো দেশি মুরগির ডিম দিয়ে তরকারি রান্না করলাম, আর সাজনা রান্না করলাম মসুরের ডাল দিয়ে। আজকে সরিষা বাটা দিয়ে রান্না করলাম। আর এই সাজনি তো না, লাইজনি, এই লাইজনিগুলো আমার বড় ননদ দিছে আমাকে কালকে। তো কালকে আর রান্না করছিলাম না, এটা আজকেই রান্না করলাম। তো যেহেতু প্রেসারে সিজ দেওয়া হয়েছে, তো একটু ডাটাগুলো বেশি গলে গেছে। আর যদি কড়াইতে দিতাম না, তাহলে ডাটাগুলো ঠিক থাকতো, কিন্তু ডালগুলো একটু কম গলতো। এই জন্য ডালের জন্য আমি প্রেসারে দিয়েছি, যে ডালটা সুন্দরভাবে গলে গেছে। এখন হলো মার এই ডিমের তরকারিটা হলেই রান্না শেষ। আজকে 2 পদেরই তরকারি হলো। আর ভাতটা বসাইতে হবে, ভাতটা হলো একটু দেরি করেই দিই, কারণ ভাত রাত্রে খাইতে খাইতে অনেক রাত হয়ে যায়, তো ভাতটা নষ্ট হয়ে যায়, এই জন্য ভাতটা পরে দিই। আজ কথা বলতে বলতে শুধু মানে গলার কাছে যেন কেমন লাগছে আর কি। তো আজকে চিন্তা ভাবনা করছি যে সন্ধ্যার পরে বাবুকে দেখতে যাব। আজ 3 দিন ধরে বাবুকে দেখি নাই। এমনি কথা হয়েছে, ভালো আছে, সুস্থ আছে, তো দেখতে ইচ্ছে করছে যে বাবুকে যাই দেখে আসি। ভিডিও কল দিছিলাম, ঘুম পাড়ছে, তাকাচ্ছেই না, এত ডাকলাম তাও তাকাইলো না, বেভুর ঘুম পাড়ছে। কিন্তু আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে বাবু এখন সুস্থ আছে, আর ওর শরীরটাও আলহামদুলিল্লাহ একটু সারছে। তো ডাক্তার বলছিল যে আপনারা ওকে ভালো মানে বেশি বেশি করে খাওয়াবেন আর ভালোভাবে যত্ন নেবেন, তাহলে ওর শরীর স্বাস্থ্য তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কারণ ও অনেক চিকন, ওকে আপনারা যদি বাস্তবে দেখতেন না, মনে করতেন না যে এই বাচ্চা বাঁচবে কি, বাচ্চার জানটা কার ভিতরে আছে। আমি তো দেখেই অবাক, যেদিনকে হয় ফোনে দেখছিলাম যে মোটাকাটাই দেখা যাচ্ছে, এখন বাস্তবে যা দেখি যে আল্লাহ, কার ভিতরে একটা কঙ্কাল যেরকম থাকে না, শুধু এই হাড়ের উপর দিয়ে শুধু চামড়াটা, একটু মাংস নাই গায়ে। আর মানে কোন জায়গায় হাড় হুড্ডি আছে সব কিছু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, একটা ভয়ানক দেখা যাচ্ছে। তারপরে যে অসুস্থ থাকার কারণে আরও শুকায় গিয়েছিল, তো আল্লাহ ভালোবাসছে, এই জন্য আমাদের বাবু আমাদের কাছে এখনও আছে, ভালো আছে, সুস্থ আছে। বাবুটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনারা সবাই দোয়া করছেন, ভালোবাসছেন। আমাদের বাড়ির আশেপাশে সবাই আমার বোনের বাবুর জন্য দোয়া করছে, কারণ ওর অনেক মানে বিয়ে হওয়ার অনেক দিনের পরে বাচ্চাটা হয়েছে। তো আজকের ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ।